বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী আন্দোলন তাবলিগ জামাত বেশ কয়েক বছর ধরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ভারতের তাবলিগ জামাতের শীর্ষ নেতা মুহাম্মদ সাদ কান্ধলভির বক্তব্যকে কেন্দ্র করে তাবলিগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। তারপর থেকে তাবলিগের সবচেয়ে বড় সম্মেলন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বাংলাদেশের তাবলিগের দুই পক্ষের অনুসারীদের মধ্যকার উত্তেজনা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাবলিগ জামাতের দুই দলের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কেন এবং তাবলিগের দুই পক্ষের বিভক্তি কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। তাবলিগ জামাত একাধারে একটি সংগঠন এবং আন্দোলনের নাম। বিশ্বব্যাপী ইসলামের বার্তা প্রচার করা এবং মানুষকে আল্লাহর পথে ডাকা এই সংগঠনের প্রধান কাজ। তবে তাবলিগ জামাত অমুসলিমদের বদলে মুসলমানদের ভেতরেই সবচেয়ে বেশি ইসলামের দাওয়াত প্রচার করে, কারণ তারা মনে করে মুসলমানদেরকেই আগে প্রকৃত ইসলামের চর্চা করতে হবে। তাবলিগ জামাত তাদের কার্যক্রমের দিক থেকে ব্যাপক সক্রিয় হলেও পরিচালনাগত দিক থেকে সংগঠনটি দাপ্তরিক কার্যক্রমের খুব একটা ধার ধারে না। এর অন্যতম একটি কারণ হল তাবলিগের অধিকাংশ কার্যক্রমই মসজিদ ভিত্তিক। তাবলিগ জামাতের কেন্দ্রীয় মসজিদগুলোকে বলা হয় মারকাজ। ধারণা করা হয় বর্তমানে পৃথিবীর প্রায় ২০০টি দেশে আনুমানিক প্রায় ৮ কোটি লোক তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত রয়েছেন। তাবলিগ জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হল ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। ভারতের তাবলিগ জামাতের কেন্দ্র নিজামুদ্দিন মারকাজ, পাকিস্তানের কেন্দ্র রাইবেন্ড মারকাজ এবং বাংলাদেশের কেন্দ্র কাকরাইল মারকাজ। তাবলিগের সদস্যদের বলা হয় সাথী। তাবলিগ জামাতের সাথীদের একত্রিত হওয়ার জন্যই প্রায়ই বিভিন্ন সম্মেলন বা ইজতেমার আয়োজন করা হয়। অধিকাংশ ইজতেমাই হয় বিভিন্ন অঞ্চল এবং দেশকে কেন্দ্র করে। তবে সারা বিশ্বের তাবলিগের সাথীরা যাতে একত্রিত হতে পারেন সেজন্য বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। ১৯৬৭ সাল থেকে প্রতি বছর বাংলাদেশে এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাবলিগ জামাতের সদস্যদের অধিকাংশই রয়েছেন দক্ষিণ এশিয়ায়। সে কারণে এই অঞ্চলের সাথীরাই ইজতেমায় সবচেয়ে বেশি অংশগ্রহণ করেন। তবে বাংলাদেশ বিশ্ব ইজতেমার স্বাগতিক দেশ হওয়ার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে যোগ দেন। একটা সময় ইজতেমায় লোক সমাগম এতটা বেড়ে যায় যে টঙ্গীর তুরাগ নদীর তীরবর্তী ১৬০ একর জায়গায়ও সবার স্থান সংকুলান করা সম্ভব হয় না। তখন থেকে ২ ধাপে ৩ দিন করে মোট ৬ দিন এই সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। সে সময় প্রথম ধাপে নির্বাচিত ৩২টি জেলা এবং পরের ধাপে বাকি ৩২টি জেলার সাথীরা ইজতেমায় অংশগ্রহণ করত। তবে পরবর্তীতে পরিচালনাগত সুবিধার বদলে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশ্ব ইজতেমা ২ ধাপে অনুষ্ঠিত হতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারও ২ পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি প্রথম পর্ব এবং ৭ ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। বর্তমান তাবলিগ জামাতে বিভক্তি তৈরি হয়েছে তাবলিগ জামাতের শীর্ষ নেতা ভারতের মৌলানা মুহাম্মদ সাদ কান্ধলভির কারণে। তার অনুসারীরা সাদপন্থী এবং বাংলাদেশে তার বিরোধীরা জুবায়েরপন্থী হিসেবে পরিচিত। যদিও তাবলিগের সক্রিয় সাথী নয় এমন বহু আলেমও মৌলানা সাদের বক্তব্যের বিরোধিতা করেন। সামগ্রিকভাবে তাদেরকে সাদ বিরোধী ওলামা মাশায়েখ বলা হয়। মৌলানা সাদের বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে ২০১৭ সাল থেকে সাদপন্থী এবং জুবায়েরপন্থীরা আলাদা আলাদা ২ ধাপে ইজতেমা আয়োজন করতে শুরু করে। অতীতে মৌলানা সাদ কান্ধলভি নিয়মিত ইজতেমায় আসতেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন, কিন্তু বিরোধিতার কারণে সাদ কান্ধলভি ২০১৮ সাল থেকে বাংলাদেশে ইজতেমায় আসতে পারছেন না। গত ৫ নভেম্বর সাদ বিরোধী ওলামা মাশায়েখরা ঢাকায় সমাবেশ করে সাদপন্থীদের নিষিদ্ধসহ ৯ দফা দাবি পেশ করেন। সমাবেশে সাদ বিরোধীরা ঘোষণা করেন যে তারা একটি একক ইজতেমা চান, যেখানে সাদ কান্ধলভির অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে এবং বাংলাদেশে তাবলিগের কেন্দ্র কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রম বন্ধ করতে হবে। সাদপন্থীরা এর বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করলেও পরবর্তীতে প্রশাসনের মধ্যস্থতায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। যেহেতু কাকরাইল মসজিদ বাংলাদেশ তাবলিগ জামাতের কেন্দ্র, তাই কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নেওয়াটা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিগত ৭ বছর ধরে সাদপন্থীরা ২ সপ্তাহ এবং জুবায়েরপন্থীরা ৪ সপ্তাহ করে পর্যায়ক্রমে কাকরাইল মসজিদে অবস্থান করে আসছিলেন।
জুবাইরপন্থীদের দাবি, তারা সংখ্যায় বেশি হওয়ার কারণে নিরবচ্ছিন্নভাবে কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ দাবি করে তারা। তবে সরকারের বিব্রত হওয়ার আশঙ্কায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগের মতো সমঝোতার ভিত্তিতেই পালাক্রমে তারা কার্যক্রম পরিচালনা করবেন। সাদপন্থীরা অভিযোগ করেন যে সাদ কান্ধলভির কিছু বক্তব্য, যেমন ধর্মীয় শিক্ষার বিনিময়ে অর্থ না নেওয়া এবং ওয়াজ ও মিলাদের জন্য টাকা গ্রহণ না করার পরামর্শ কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তাছাড়া কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বিশ্ব ইজতেমায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যই তাবলিগ নিয়ে বিতর্ক তৈরি করেছে। তবে হেফাজতের নেতারা এইসব অভিযোগ অস্বীকার করে বলেন, সাদ কান্ধলভি নবী রাসূলদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, সে কারণেই তিনি ইজতেমায় আসার অযোগ্য। তাছাড়া হেফাজতের নেতারা প্রশ্ন রাখেন, পাকিস্তানে তো হেফাজতে ইসলাম নেই, তাহলে মৌলানা সাদকে কেন পাকিস্তানেও যেতে দেওয়া হয় না? তবে বাংলাদেশের সাদপন্থীরা এখনও যে কোনো মূল্যে মৌলানা সাদকে ইজতেমায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মৌলানা সাদ আসলে দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হবার আশঙ্কায় বিগত কয়েক বছর ধরেই তাকে ইজতেমায় অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। অতীতে এমন ঘটনাও ঘটেছে যে মৌলানা সাদ ইজতেমার জন্য ভারত থেকে বাংলাদেশেও এসেছেন, কিন্তু তাকে আবার বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। তাবলিগি আন্দোলনের প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধলভি তাবলিগ জামাতের প্রথম আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পর মোহাম্মদ ইউসুফ কান্ধলভি তাবলিগ জামাতের আমির নিযুক্ত হন। তারপর মোহাম্মদ এনামুল হাসান কান্ধলভি তাবলিগের তৃতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাবলিগ জামাতে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা মূলত তাবলিগের তৃতীয় আমির মৌলানা এনামুল হাসানের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল। তৎকালীন আমির মৌলানা এনামুল হাসান ইন্তেকালের 2 বছর আগে 1993 সালে তাবলিগের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 10 জন সদস্য বিশিষ্ট একটি মজলিসে শুরা গঠন করেছিলেন। সেই শুরা কমিটিতে ভারতের 5 জন, পাকিস্তানের 4 জন এবং বাংলাদেশের 1 জন সদস্য ছিলেন। সেই 10 জন শুরা সদস্যের মধ্যে বয়স ও অভিজ্ঞতায় সবার ছোট ছিলেন মৌলানা সাদ কান্ধলভি। অন্যান্য মুরব্বীরা বেশ বয়স্ক হবার কারণে মৌলানা সাদ একাই বেশ কিছু দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন। পরবর্তীতে বয়স্ক শুরা সদস্যরা পর্যায়ক্রমে ইন্তেকাল করতে থাকেন, কিন্তু তাদের ইন্তেকালের পর মৌলানা সাদ নতুন করে আর কোনো শুরা সদস্য নিয়োগ করতে দেননি। 2015 সালে পাকিস্তানের লাহোরের রাইবেন্ডে ইজতেমা চলার সময় 13 সদস্য বিশিষ্ট আলমী শুরা বা বৈশ্বিক পরিচালনা পর্ষদ গঠনের সুপারিশ করা হয়, কিন্তু মৌলানা সাদ সে সময়ও শুরা গঠনের বিরোধিতা করেন। পরবর্তীতে একসময় তিনি নিজেকে সারা বিশ্বের তাবলিগ জামাতের আমির হিসেবে ঘোষণা দেন। তিনি তাবলিগের প্রতিষ্ঠাতা মৌলানা ইলিয়াস কান্ধলভির নাতি, তাই সে সময় তার আমির হবার বিষয়ে তেমন কোনো আপত্তি আসেনি। পরবর্তীতে 2016 সালে তাবলিগের মূল কেন্দ্র নিজামুদ্দিন মার্কাজে আলমী শুরা গঠনের বিষয়টি নিয়ে সর্বপ্রথম 2 পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর মধ্যে সমস্যা আরও জটিল হতে থাকে যখন মৌলানা সাদ কান্ধলভি বেশ কিছু বিতর্কিত বক্তব্য প্রদান করতে শুরু করেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন, হাদিস, ইসলাম, নবী রাসূল ও নবুয়ত এবং মাসালা মাসাইল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে তাবলিগের কয়েকজন মুরব্বী এবং আলেম মৌলানা সাদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর ভুল বিশ্লেষণ করার অভিযোগ এনে তাবলিগ থেকে নিজেদের বিচ্ছিন্ন ঘোষণা করেন। তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করার জন্য ওলামায়ে দেওবন্দ সহ বিশ্বের আলেম ওলামারা অনুরোধ করেন। এর ফলশ্রুতিতে তিনি বারবার তার বক্তব্য প্রত্যাহার করেও আবারও সেই আগের বয়ানগুলো চালিয়ে যেতে থাকেন। তখন তাবলিগের মুরব্বী, শুভাকাঙ্ক্ষী এবং আলেম ওলামারা মৌলানা সাদের ইসলামের শরীয়ত থেকে ছিটকে পড়া এবং তাবলিগ জামাতে ফিতনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করতে থাকেন। এক পর্যায়ে মৌলানা সাদের অনুসারীরা এতায়াতি নাম ধারণ করে এবং অপরদিকে আলেম ওলামাদের পক্ষের লোকজন আলমী নাম ধারণ করলে তাবলিগ জামাতের 2টি পক্ষ দাঁড়িয়ে যায়। বর্তমানে 2 পক্ষই প্রতিপক্ষের সমর্থন আদায় না হওয়া পর্যন্ত একে অপরকে বয়কট করার ঘোষণা দিয়েছেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।